আজকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 8:30, কিন্তু দেখে মনে হবে বাইরে প্রায় হয়তো 5টা 5:30 বাজে। ব্রেকফাস্টে কি ছিল তোমাদের দেখালাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্রেডস, ক্রয়েসেন্ট, মাফিনস, এবং এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে দুধ, তারপরে সুগার, এদিকে বয়েলড এগ, এখানে রয়েছে বিনস, তারপরে রয়েছে এটা স্ক্র্যাম্বলড এগ, এখানে রয়েছে সসেজ, তারপরে এখানে বিভিন্ন ডিশেসগুলো রয়েছে। এখানে রয়েছে কাটলারি, এখানে মৌসম্বি, শসা, তরমুজ, বিভিন্ন ধরনের যে ফ্রুটস, তারপর টার্কি, এখানে চিজ, টমেটোগুলো তো আগেও দেখেছেন এখানে স্যালাডের মধ্যে রয়েছে, এবং বলেওছিলাম যে এখানকার ছোটো টমেটো খুবই ফেমাস। এখানে বিভিন্ন ধরনের জুস এবং ওটস, এখানে ওটসও আছে, এই যে এইটাতে, এই যে ওটস এটা। তাছাড়াও এখানে রয়েছে কর্নফ্লেক্স, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, জ্যাম, জেলি, এসব বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। কার্ড, এখানে কড লিভার অয়েল, এইটা এখানে বেশ আমাদের ইউনিক লেগেছে। এই যে ওয়াফেল মেকিং করে খাওয়া, এখানে পাশে লেখাও আছে কীভাবে ওয়াফেলটা তৈরি করতে হয়। এই যে এখানে একটা বাটার স্প্রে আছে, এটাই যে ইলেকট্রিক যে তাওয়ার মতো যেটা, সেটার দুটো সাইডে স্প্রে করে দিয়ে এই ব্যাটারটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু এই ওয়াফেলটা তৈরি হয়ে যায়। সব থেকে এই ব্রেকফাস্টে যেটা ইউনিক ছিল সেটা হচ্ছে যে আমাদের ওয়াফেল মেকিংটা। বেলজিয়ামে আমরা মেক করা ওয়াফেল খেয়েছিলাম, এখানে আমরা ওয়াফেল মেক করে খেলাম। তো এটাই এই ব্রেকফাস্টের সব থেকে ইউনিক ছিল। এমনি এখন আমাদের বাসে এবার আস্তে আস্তে সবারই কালচারাল একটা প্রোগ্রাম শুরু হয়েছে, আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন যে একজন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছেন। আর আজকে যেটা ফার্স্ট আমরা যাচ্ছি সেটা হচ্ছে জোকুলসারলেন গ্লেশিয়ার। সেখানে আমরা গিয়ে গ্লেশিয়ারটা ঘুরে দেখব। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে বিশ্বের যেটা সব থেকে বড় গ্লেশিয়ার ভাতনায়কুল, যা পরিসর প্রায় 8,000 স্কোয়ার কিলোমিটার, সেটা কিন্তু এই আইসল্যান্ডেই আছে। সেরকমই একটা আমরা গ্লেশিয়ার আজ দেখতে যাচ্ছি, জোকুলসারলেন। সেই গ্লেশিয়ারটা আমরা ঘুরে দেখব, যেটা এখান থেকে প্রায় 3.5 ঘন্টার ডিস্টেন্স। জোকুলসারলেন দেখে আমরা পাশেই যেটা ডায়মন্ড বিচ সেটা দেখাবো। আর তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ আমি কথা বলছি তো বাইরের দিকে ক্যামেরাটা কেন করে রেখেছি, তার কারণ হচ্ছে এই যে স্কাইলাইনটা, খুবই ইউনিক, সেটা দেখানোর জন্যই করে রেখেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাসের ভেতরে সব লাইট বন্ধ আছে, যার জন্য আমাদের মুখ দেখতেও পারবে না, আর মুখ দেখিয়ে কোনো এখন লাভও নেই। এখানকার যা বিউটি, যা ন্যাচারাল বিউটি, আমাদের মুখের থেকে সেটা অনেক বেশি সুন্দর, এবং সেটাই দেখা আমার মনে হয় বেশি ভালো। সেই জন্য তোমাদের সেটাই দেখাচ্ছি। আর যেতে যেতে আজকের যে মোটামুটি আমাদের ট্যুর প্রোগ্রাম সেটাও বললাম। তো চলো এবার যাওয়া যাক সেই জোকুলসারলেন গ্লেশিয়ারের দিকে। আমরা এখন এলধুরা লাভা ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা 1783 থেকে 1784 সালে যে লাকি ইরাপশন হয়েছিল তার ফলে এই লাভা ফিল্ডটা তৈরি হয়েছিল। আর এই 565 স্কোয়ার কিলোমিটারের লাভা যে ফিল্ডটা, সেটা উলি ফ্রিঞ্জ মস নামে এক বিশেষ ধরনের মস দ্বারা আবৃত থাকে, যেটা এই ফিল্ডটাকে একটাকে অন্য গ্রহের রূপ দিয়েছে। আর এই মসগুলো কিন্তু খুবই নরম এবং স্পর্শকাতর হয়। আর এগুলো জন্মানোর জন্য যে লাভা, তাকে মিনিমাম 100 বছরের পুরনো হতে হয়। 1960 সালে নাসা যখন তার অ্যাপোলো 11 মিশন করেছিল, তার জন্য নাসা তাদের অ্যাস্ট্রোনটদের এইখানে কিন্তু ট্রেনিং দিয়েছিল। আর জাস্টিন বিবারের ফেমাস মিউজিক ভিডিও আই উইল শো ইউ, তার কিন্তু বেশ কিছুটা অংশ এইখানে শ্যুট হয়েছিল। আর এই লাভা ফিল্ডগুলো, মানে লাভাগুলোর উচ্চ ছিদ্রতার কারণে বৃষ্টির জল খুব সহজেই কিন্তু নিচের জলস্তরে চলে যায়, যার জন্য এই লাভা ক্ষেত্রগুলি শুষ্ক প্রকৃতির হয়। আর এই শুষ্ক অবস্থায় এই মসগুলি ধূসর বর্ণের হলেও যখন বৃষ্টির জল পড়ে তখন কিন্তু গাঢ় সবুজ হয়ে যায়।
এখানকার প্রত্যেকটা ল্যান্ডস্কেপই কিন্তু খুব সুন্দর এবং দেখার মতো, এবং এই জায়গাটা দেখে আমাদের ভারতবর্ষের লেহ লাদাখের কথা অনেকেরই মনে পড়ে যাবে, অনেকটা সেই মুনল্যান্ড টাইপের। কাল থেকে ঘুরছি, এই আজকেই এখানে একটা গ্রামের মতো জনবসতি দেখতে পেলাম, তাও খুবই কম। আসলে এই আইসল্যান্ডের ম্যাক্সিমাম যে জনবসতি বা জনসংখ্যাটা সেটা অনেকটাই রিকজেভিক কেন্দ্রিক। দেখুন সামনেটা কি সুন্দর লাগছে, একদম পুরো মনে হচ্ছে যেন একটা ক্যালেন্ডার, সামনে একটা ছবি, আর সেই ছবির দিকে আমরা যেন ধাওয়া করে যাচ্ছি। অবিশ্বাস্য হলেও একটা জিনিস কিন্তু এই আইসল্যান্ডে খুব সত্যি, এখানে আপনারা দেখছেন যে গাছপালা খুবই কম, এখানে গাছপালা একদম নেই বললেই চলে। এই আইসল্যান্ডে যদি 1 মিটার ডিস্টেন্সে 3টে গাছ থাকে তাহলে সেটাকে কিন্তু বনভূমি বলা হয়। এই যে পুরো এরিয়াটায় যে দূরে দেখুন অনেক বরফের মতো দেখা যাচ্ছে, যে জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু ভাতনায়কুলের মধ্যেই পড়ছে। এগুলো কিন্তু গ্লেশিয়ার। এই যে সামনে গ্লেশিয়ারগুলো দেখছেন এগুলো সবই ভাতনায়কুলেরই অংশ, এবং এই সমস্ত যে টোটাল গ্লেশিয়ারগুলো দেখছেন এমনকি জুকুল সারলান, এই সমস্তটা কিন্তু টোটালি ভাতনায়কুল ন্যাশনাল পার্ক বলে একটা পার্ক আছে তার অন্তর্গত। আমরা এখন আছি জকুল সারলান গ্লেশিয়ারে। আপনারা দেখছেন এটা হচ্ছে টোটাল গ্লেশিয়ার, এবং এইগুলো যে দেখুন আইসবার্গগুলো সমস্ত ভাসছে। এবার একটা জিনিস লক্ষ্য করুন যে এই যে আইসগুলো রয়েছে না, এর ন্যাচারাল কালারটা কিন্তু দেখুন স্কাই কালার বা হালকা গ্রিনিশ কালারের আছে। এর দুটো কারণ, একটা হচ্ছে যে আইসবার্গগুলো আছে এগুলো প্রচণ্ড শক্ত, এবং এর মধ্যে এখন কিন্তু এয়ার পাস হচ্ছে না বা অক্সিজেন প্রবেশ করতে পারছে না। এবার আস্তে আস্তে যখন এর মধ্যে অক্সিজেন প্রবেশ করবে বা এয়ার প্রবেশ করবে তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে মিল্কি হোয়াইট বা ক্রিস্টালের মতো হয়ে যায়। কিন্তু এর মধ্যে যেহেতু অক্সিজেনের পরিমাণটা এখনও কম আছে, এখনও এর ভেতরে অক্সিজেন পরিমাণটা বেশি যায়নি, সেই জন্য এর কিন্তু যে অরিজিনাল আইসের যে কালারটা হালকা ব্লুইশ টাইপের, সেই কালারটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আর তৃতীয় কারণটি হলো আকাশের যে নীল রং তার রিফ্লেকশন। এই জকুল সারলান হলো ভাতনায়কুলের আউটলেট, অর্থাৎ মেন গ্লেশিয়ার থেকে যে অংশগুলো ভেঙে যায় সেগুলো এই পাটটা দিয়ে গিয়ে ডায়মন্ড বিচ হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে যায়। তার মানে এই নয় যে এই বরফের যে আইসবার্গগুলো আছে, চাঁইগুলো আছে, সেগুলো খুবই ছোট বা পাতলা। এর 90% কিন্তু জলের ভেতরে আছে। অনলি আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা অনলি 10%। এখানে কিছু প্রিকশনস বা সেফটি রুলস লেখা আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আর এই যে আইসবার্গগুলো, এই আইসবার্গগুলোর অনলি 10% কিন্তু এই ওপরে দেখা যাচ্ছে, নিচেই কিন্তু অ্যাকচুয়ালি 90% এর নিচে আছে। আর এখানে কিন্তু প্রচুর সিল মাছ আছে, আমরা সেগুলোকে চোখে দেখেছি কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরা বন্দি করতে পারছি না। এইখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আপনারা এসে এখানে করতে পারেন, যেমন বোটে করে ঘুরতে পারেন, কায়াক আছে, আইসকেপ আছে। আইসকেপটা হলে একটা ফুল ডে ট্রিপ আপনাদেরকে কিন্তু করতে হবে, কারণ আইসকেপ যে ট্যুরটা সেটা প্রায় 4-5 ঘন্টা টাইম লাগে, এবং এখানে প্রায় 3-4 ধরনের কেভ আছে, সেগুলোকে ঘুরতে যথেষ্টই টাইম লাগে। সেইটা কিন্তু একটা পুরো ফুল ডে ট্রিপ। তাছাড়া বিভিন্ন ধরনের যে এখানে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো মোটামুটি 30 থেকে হার্ডলি 1 ঘন্টার। আপনারা সেই অ্যাক্টিভিটিসগুলো গেট ইউর গাইড বা ভায়াটার এরকম বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদের পছন্দ মতো বুক করে নিয়ে ঘুরতে পারেন। সামনে খুব সুন্দর একটা গ্লেশিয়ার ট্রেল দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে যেন রাস্তাটা গিয়ে সেই ট্রেলের উপরেই উঠে পড়বে, খুব সুন্দর লাগছে। আমরা এখন রয়েছি ডায়মন্ড বিচে, যেখানে আপনি এলে ফ্রিতে প্রচুর ডায়মন্ড পেতে পারেন, যত খুশি আপনি ডায়মন্ড এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন, কেউ কিচ্ছু বলবে না। সমস্ত ডায়মন্ড ফ্রি অফ কস্ট,
তোমার কি বা ডায়মন্ড লাগবে? তুমি কি ডায়মন্ডে নিতে যাচ্ছ? বড়গুলো নাও, এত ছোট নিয়ে কি হবে? এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এটা জকুল সারলান যে গ্লেসিয়ার তার একদম খুব কাছে। এবার জকুল সারলানের যে আইসবার্গগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এই সামনে ওই যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ওর সাথে ওই দিক দিয়ে কানেক্টিং আছে জকুল সারলান যে গ্লেসিয়ারটা। এই যে ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম এবং ওই দিক থেকে ভিডিওতেও দেখালাম ওই ব্রিজটা। এবার ওই বরফগুলো যখন টুকরো হয়ে যায় তখন সেগুলো আস্তে আস্তে ভাসতে ভাসতে এইদিকে চলে আসে। এবার এসে তখন এইখানে জমা হতে থাকে। আর এই যখন আসে তখন ওই যে আইসবার্গের টুকরোগুলো ওর মধ্যে প্রচুর পরিমাণে তখন অক্সিজেন জমতে থাকে। এই অক্সিজেন জমার ফলে তখন এই যে বরফগুলো এগুলো এরকম ক্রিস্টালের মতো হয়ে যায়। এই যে এরকম ক্রিস্টালের মতো হয়ে যায় এবং তখন সেগুলোকে দেখতে এরকম ডায়মন্ডের মতো মনে হয়। ডায়মন্ড বিচ সেরে আমরা এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন রেনিসফেয়ারা ব্ল্যাক বিচ দেখতে যাচ্ছি। যেতে যেতে একটা জিনিস জানতে পারলাম, এই যে জায়গাটা দেখুন অনেক গ্যাপে গ্যাপে না কিছু কিছু বাড়ি আছে, আর বাড়িগুলো সমস্তই পরিত্যক্ত। তার কারণ এককালে নাকি শুনলাম এখানে অনেক বাড়ি ছিল, কিন্তু এই যে মাটির উত্তপ্ততার কারণে এই বাড়িগুলোর অনেক সময় দেখা যেত মাটি ভেদ করে গরম জলের ফোয়ারা উঠে আসতো, যার জন্য এখানে অনেকেই এখন বাড়ি ছেড়ে চলে গেছেন। দু একজন বসবাস করেন বা যাদের পরিত্যক্ত হয়ে রয়েছে তারা কোনো কোনো কাজের প্রয়োজনে তারা এই বাড়িগুলো ব্যবহার করেন, বেশিরভাগই তারা এখান থেকে শিফট করে গেছেন। তো এরকম এখানে তো প্রবলেম রয়েছে, কারণ এখানে এত বেশি অ্যাক্টিভ ভলক্যানো, যার জন্য ভূ অভ্যন্তরের উষ্ণতা খুবই বেশি এবং তার জন্য মাঝামাঝি এখানে মাটি ভেদ করে গরম জলের ফোয়ারা বেরিয়ে আসে। বিভিন্ন জায়গাতেই এরকম হয়। আর আপনি একবার ভাবুন, রাতের বেলা ঘুমিয়ে আছেন আর হঠাৎ করে মাটি ভেদ করে যদি গরম জলের ফোয়ারা ওঠে তাহলে কেমন লাগবে ভাবুন তো একবার। সামনে দেখুন বেশ কিছু আইসল্যান্ডিক ঘোড়া চড়ে বেড়াচ্ছে, যদিও এখানে নামা যাবে না, পরে কোথাও নামতে পারলে এদেরকে সামনে থেকেও দেখাবো। আমরা এখন পৌঁছে গেছি আইসল্যান্ডের মোস্ট আইকনিক, মোস্ট বিউটিফুল এবং মোস্ট ডেঞ্জারাস বিচ রেনিসফেয়ারা ব্ল্যাক স্যান্ড বিচে। এখানে এটা খুবই ডেঞ্জারাস বিচ এই কারণ এখানে যে আটলান্টিক মহাসাগরের যে ঢেউ বা যে স্রোত সেটা খুব জোর এবং তার কারেন্ট প্রচন্ড, যার জন্য এখানে বহু রকম ইনসিডেন্ট হয়েছে। এবং শুধু ইনসিডেন্ট তা না, এখানে বহু লোক মারাও গেছেন এই জলের কাছে গিয়ে ফটো তুলতে গিয়ে। সেই জন্য এখানে এটা মোস্ট ডেঞ্জারাস বিচও বলা হয়। এবং আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে 3টে লাইট আছে, রেড যাওয়াই যাবে না, একটা ইয়েলো কশাস, আর একটা গ্রিন আপনি যেতে পারেন কিন্তু সমুদ্রের কাছে নয়। তো আপনাকে দেখাচ্ছি এখন এখানে ইয়েলো লাইট জ্বলছে, দেখুন এখন এখানে ইয়েলো লাইট জ্বলছে, লেখা আছে যে ডেঞ্জারাস স্নিকার ওয়েভস কিপ আ সেফ ডিস্টেন্স। দেখুন রেড হচ্ছে হাই হ্যাজার্ড, ইয়েলো হচ্ছে মিডিয়াম হ্যাজার্ড, গ্রিন হচ্ছে লো হ্যাজার্ড। এখন মিডিয়াম হ্যাজার্ড বলছে। প্রচন্ড রকম হাওয়া দিচ্ছে, আমি জানি না আমার সাউন্ড কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু প্রচন্ড রকম হাওয়া দিচ্ছে। এই হচ্ছে সেই ব্ল্যাক স্যান্ড বিচ। এবং এখানে একটা জিনিস মেনশন করি, আমার একটি বন্ধু
সে আমাকে বারবার বলেছিল যে এখানে গেলে যেন এই ব্ল্যাক সিড বিচটা একটু ভালো করে দেখাস। এই ভিডিওটা যদি দেখে থাকিস ময়ূক, আমি তোকে ডেডিকেট করছি এবং যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড হাওয়া, এখানে দাঁড়ানো বলতে গেলে পসিবল নয়, মানে একদম সেই হাওয়াতে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, তাও যতটা সম্ভব করার চেষ্টা করছি। এবং আর একটা জিনিস, এটাও কিন্তু একটা শুটিং লোকেশন। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু ব্যাসাল্টের রক ফরমেশন চলছে, এটা কিন্তু স্টিল এখনো চলছে ফরমেশন, কিন্তু বলবে হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। সামনে আটলান্টিক মহাসাগর। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা কিন্তু বালি নয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সঞ্চিত লাভা এগুলো এবং বিভিন্ন যে প্রাকৃতিক উপায় অর্থাৎ এই সমুদ্রের জল, তারপর প্রবল বায়ু, এর ফলে আস্তে আস্তে ক্ষয় হতে হতে এই যে লাভাগুলো সেগুলো আস্তে আস্তে এরকম বালির আকার ধারণ করেছে। আরও একটা জিনিস বলি, আমরা যখন এসছি এখন এখানকার ওয়েদার খুবই ভালো, কিন্তু এখানকার ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। তাই এখানে সবসময় চেষ্টা করবেন যে একটা রেনকোট সঙ্গে রাখা। আরও একটা জিনিস বলি, স্পেশালি এই বিচটার ক্ষেত্রে, যে যখন আসবেন তখন অবশ্যই কিন্তু একটা চশমা বা সানগ্লাস ইউজ করার চেষ্টা করবেন, কারণ এখানে এত বেশি হাওয়া, তাই এই যে বালিগুলো উড়ে উড়ে আপনার যখন মুখে লাগবে তখন মনে হবে যেন সূঁচ ফুটছে, আর সেটা যখন চোখে যাবে সেটা আরও বিব্রতিকর একটা পরিস্থিতি তৈরি করবে। তাই চেষ্টা করবেন একটা চশমা সঙ্গে রাখার। সামনে এটা ব্যাসাল্ট রকের কলাম, এগুলো ব্যাসাল্টের যে রক ফরমেশন সেটা এখনও চলছে এইগুলোর মধ্যে। আর এই স্ট্রাকচারটার ওপরেই কিন্তু গেরুয়া সঙের কিছুটা পার্টের শুটিং হয়েছিল এর ওপরে। এখানে সবাই খেলাধুলা করছে এই বিচের মধ্যেই, কিন্তু প্রচণ্ড হাওয়া, এত হাওয়া মানে না কিছু শোনা যাচ্ছে না কিছু বলা যাচ্ছে। এখানে আমি যে রেকর্ড করছি কতটা শোনা যাচ্ছে কি হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর এদিকে তুলি এখানে কী সব খোঁজাখুঁজি করতে লেগেছে, বোধহয় এখানে কিছু সার্ভে করবে মনে হচ্ছে। তারপর বললো যে না, এখানে আইসল্যান্ডের সব কিছুর দাম এতটাই বেশি, এতটাই কস্টলি, তাই ও ফ্রিতেই কিছু এখান থেকে স্মৃতি নিয়ে যাবে, যার জন্য এখান থেকে কিছু খুঁজে খুঁজে পাথর সংগ্রহ করছে, যেগুলো এখানকার স্মৃতি হিসেবে ও নিয়ে যাবে বলছে। দেখা যাক, ও এখন খুঁড়ে খুঁড়ে বিভিন্ন ধরনের পাথর যাচাই করে তার মধ্যে থেকে পাথর বেছে নিয়ে আসছে। একটা হয়তো পেয়েছে, এই যে, বাহ, প্রচুর বড় পাথর পেয়েছে একটা। যাই হোক, সত্যি করি তাই এখানে জিনিসের দাম যা কস্টলি, তাই এটাই মনে হয় বেটার নিয়ে যাওয়া, এটাই অরিজিনাল স্মৃতি হিসেবে আমাদের কাছে থাকবে। ব্ল্যাক বিচ দেখে আমরা এখন সেলজাল্যান্ড ফলস দেখতে যাচ্ছি, যদিও প্রায় অন্ধকার নেমে এসছে, জানি না আমরা কতটা দেখতে পারবো আর আপনাদের কি বা কতটা দেখাতে পারবো। এই সময় আর্কটিক সার্কেল ঘুরতে আসার এটাই সব থেকে বড় প্রবলেম, যে এখানে যেহেতু পোলার নাইট চলছে তাই খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়।
যাই হোক, দেখা যাক কতটা কি দেখতে পাওয়া যায়। এবং আমরা যেটা আপাতত ঠিক করলাম যে যদি আমরা নাও দেখতে পাই বা যেটুকুই দেখতে পাবো, এবার সেখান থেকে আমরা এখন হোটেলে না ফেরে ডাইরেক্ট নর্দার্ন লাইটস দেখতে চলে যাব, সেটাই বেটার। এবং নর্দার্ন লাইটস দেখে তারপর আমরা হোটেলে ফিরবো। যাই হোক, তো যেরকম ভাবা সেরকমই কাজ আমরা করলাম। দুটো পয়েন্ট আমরা গেলাম, কিন্তু এতটাই অন্ধকার ছিল দেখাটা খুবই মুশকিল হয়েছে। জাস্ট বাসের হেডলাইট ফেলে আমরা সাইট সিন করেছি, এরকমই অবস্থা হয়েছে। যাই হোক, আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই হোটেল থেকে একটা কাছি সিমেট্রি রয়েছে, যে জায়গাটা খুবই অন্ধকার এবং ফাঁকা, সেই জায়গাতে আমরা এখন চলে এসেছি নর্দার্ন লাইটস দেখতে। এবং খুব পরিষ্কার নর্দার্ন লাইটস কিন্তু দেখা যাচ্ছে। যদিও আমি কালকেও বলেছিলাম আগের ভিডিওতে যে ভিডিওতে বা খালি চোখে এই নর্দার্ন লাইটস খুব একটা পরিষ্কারভাবে ধরা পড়ে না। আমি যে স্টিল ছবিগুলো তুলেছি তাতে কিন্তু দুর্দান্ত নর্দার্ন লাইটস এসছে। তো আমি তোমাদের সাথে এবার সেটাই শেয়ার করতে চলেছি যে আজকের নর্দার্ন লাইটস কেমন দেখলাম। এবার দেখো। দ্বিতীয় দিন আইসল্যান্ড পর্ব শেষ করে আবার আমরা ফিরে এলাম হোটেলে এবং জাস্ট এইমাত্র ডিনারও করে এলাম। কিন্তু আজকের ডিনারটা এখানকারই 3 কোর্স ডিনার ছিল, কিন্তু আমাদের মানে একদমই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, এতটাই মানে আমাদের কাছে খারাপ লেগেছে। তো যাই হোক, প্রথমে আমরা তো অরোরা হান্ট করতে গেছিলাম, কিন্তু সেটা ভিডিওতে ধরা পড়ছিল না, তাই স্টিল ছবিগুলি দিলাম। তো এসি তারপর আমরা ডিনার করে এবার রুমে এলাম। তো আজকে আপনারা দেখলেন যে ব্ল্যাক স্যান্ডউইচ, এখানকার জকুল সারল্যান্ড গ্লেসিয়ার, আর হচ্ছে আপনারা দেখলেন ডায়মন্ড বিচ। তো এই তিনটে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এর সাথে আমরা আরও দুটো জায়গায় গেছিলাম, একটা সেলজা ফলস আর একটা হচ্ছে স্কোগা ফলস। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা যখন গেছি সেখানে তখন অলরেডি এখানে মানে এখন যেহেতু পোলার নাইট চলছে, পোলার নাইটটা কাছাকাছি আছে, তাই তাড়াতাড়ি এখানে রাত হয়ে যাচ্ছে। এবার সেই জায়গাটা স্পটে আমরা গেছি, কিন্তু এত তাড়াতাড়ি সেখানে অন্ধকার হয়ে গেছে, সেজন্য আমরা সেখানে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি। কিছু ফটো তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও খুব একটা ভালো করে আসছে না। তো সেইটাও আমাদের আজকে এই ট্যুর আইটেমের মধ্যে ছিল, আমরা সেটা ঘুরে এসেছি এবং এই মুহূর্তে আমরা ফিরে এলাম হোটেলে। যাই হোক, আজকেও বেশ ভালোই লাগলো, যে কটা সকালবেলা দেখতে পেলাম খুবই তো সুন্দর, আপনাদেরকেও দেখালাম। তার মানে এবার জিনিসটা বুঝতে পারছেন তো, যে আইসল্যান্ড মানে যে শুধুমাত্র বরফাচ্ছাদিত যে মানুষের মনে আছে যে আইসল্যান্ড মানেই বরফাচ্ছাদিত, তা কিন্তু নয়। আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অভাবনীয়। শুধু তাই নয়, এই আইসল্যান্ড কিন্তু অর্থনৈতিকভাবেও খুবই খুবই উন্নত। আর ওরা কিন্তু এই যে আমরা শুধু না, বহু জায়গা থেকে বহু পর্যটক কিন্তু এই আইসল্যান্ডে এই সময় রয়েছে, আর এইটা এদের মেন সোর্স অফ ইনকামের মধ্যে কিন্তু একটা। তো যাই হোক, আজকেও আমরা ঘুরে এলাম। আজকে আমরা দ্বিতীয় পার্টে যে আইসল্যান্ডের সাইট সিনটা করলাম, সেটাও কেমন লাগলো জানাবেন। আবারও আগামীকাল আমরা চলে যাব আইসল্যান্ডের ক্যাপিটাল রেকাভিকে এবং সেখানকার সাইট সিন দেখাবো, এবং যেতে যেতেও দু একটা পয়েন্ট হয়তো আমরা কভার করার চেষ্টা করব, সেগুলোও আপনাদের দেখাবো। তার জন্য আবার আমাদের প্রস্তুত হতে হবে কাল। এবং এখানে প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য না খুব সকাল সকাল উঠতে হয়, কারণ এখানকে ডিস্টেন্সটা প্রচুর। তো আবারও কাল সকাল সকাল আমাদের উঠতে হবে। তাই আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট, ভালো থাকবেন।